আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু, বাদ জোহর এফডিসিতে জানাজা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্ত করার পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ, পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। শরীয়তপুরে অমৌসুমী ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইটের ব্যবহারে সফলতা, প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান উদ্যোক্তা। এবং বিপিএলে ওসমান খানের ঝোড়ো সেঞ্চুরিতে চিটাগং কিংসের প্রথম জয়, ঢাকা ক্যাপিটালসকে হারালো খুলনা টাইগার্স। ম্যাচ দেখতে স্টেডিয়ামে সেনাপ্রধান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন। এছাড়া ব্রিফিংয়ে বহিষ্কৃত ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে, এটা ভারত আগেই আশা প্রকাশ করেছেন। এছাড়াও ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জানান তিনি 5ই জানুয়ারি তারা মুক্তি পাবেন। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, 4 মাসের গুম জীবনে মৃত্যুর প্রহর গোনা, র্যাব পুলিশে নির্যাতনে হাত পা ভেঙে যাওয়া এবং তাকে খুঁজে না পাওয়ার হতাশায় অসুস্থ হয়ে বাবা ও শ্বশুরের মৃত্যুর বেদনা নিয়ে বেঁচে আছেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে বিএনপি নেতা আনিসুর রহমান খোকনের কথা। বিএনপির তরুণ নেতা আনিসুর রহমান তালুকদার খোকন 2014 সালে শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে অংশ নেন। সে সময় ধানমন্ডি থেকে 2 কর্মী সহ তাকে গুম করা হয়। আমার বাচ্চা যখন 4.5 বছর বয়স, বড় মেয়ে, একটা বাচ্চা পাশের বাসা থেকে খেলতে আসতো ওর সাথে। আমার বড় মেয়ে বলতেছে যে আজকে আমার মন ভালো না, আমি তো খেলবো না। তো বাচ্চাটা বলতেছে কেন খেলবো না? বলতেছে আমার বাবা মারা গেছে, আমার মন ভালো নেই। এই কষ্ট ছিল ওদের 4 মাসের, কিন্তু যারা ফিরে আসে নাই, ওর মতো অনেক বাচ্চা আছে এখনো বাবাকে খুঁজছে। সেই বাবাদেরকে কে এনে, কার ক্ষমতা আছে সেই বাবাদেরকে সামনে এনে দেওয়ার? খোকনের দাবি, শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ গুম বাহিনী পরিচালিত হতো। আমি শতভাগ নিশ্চিত যে এই গুম যারা করত, গুমের সাথে এবং সাধারণ যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়, আলাদা একটা সেক্টর প্রধানমন্ত্রী কার্যালয়, আর হলো এই গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল যে সকল অফিসাররা, তারা আলাদা একটা ফ্যাসিলিটি পেত, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তাদের কানেক্ট থাকতো। শুধু গুম নয়, র্যাব পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বলেও জানান বিএনপির এই তরুণ নেতা। আমার বাম ডান হাতের একটা সাইড, তারপরে মানে এগুলো ভেঙে ফেলেছিল। একদম অমানসিক নির্যাতন যেটাকে বলে। তখন 4 দিন পানিই খেতে দেয়নি। 10 দিনের মতো যখন আমাকে নির্যাতন করছে, তখন আমি একবেলা খেয়েছি কিনা আমার সেন্স ছিল না, কারণ ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত। তখন মনে হইতো আমি মানে ভাসতেছি শূন্যে। একটু লবণাক্ত একটা মেডিসিন মুখে দিত, মানে এটা দিলে মনে হতো আমি মানে আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি মানে অন্যরকম একটা ফিল করতাম তখন সময়টা। আর বাকি সময়টা ওরা বেশি হকি স্টিক দিয়ে মারতো, পা
পা বেঁধে হাত বেঁধে মাটিতে ফেলে, মানে এটা একদম ইচ্ছা মতো। গুমের শিকার হয়ে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ও তাদের বিষয়ে সরকারের আন্তরিকতার দাবি জানান বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে বুধবার রাতে শিল্পীকে বিএসএমএমইউতে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়। আজ বাদ জোহর এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুরাইনে। জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের নায়িকা অঞ্জনার জীবন ও কর্মের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। অঞ্জনা রহমান চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত। 1965 সালের 27শে জুন ঢাকার এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন অঞ্জনা। শৈশব থেকে নাচের প্রতি আগ্রহের কারণে তাঁকে ভারতে পাঠানো হয়। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কত্থক নৃত্য শিখেন। নাচে 3বার জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। 1978 সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর রাজ্জাকের বিপরীতে 30টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া নায়ক আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাবেদ, মিঠুন চক্রবর্তী ও ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও অভিনয় করেছেন অঞ্জনা। এ পর্যন্ত 300-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্রের একসময় জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশের ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। তোর ওয়াইফ মানে ভাবি দেখতে কিন্তু সত্যি সুন্দরী। চ্যানেল এর সঙ্গে অঞ্জনার ছিল নিবিড় সম্পর্ক। চ্যানেল এর বিভিন্ন অনুষ্ঠানে ছিল তার নিয়মিত উপস্থিতি। ধন্যবাদ জানাচ্ছি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল 24তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় এবং লেকগুলো আবর্জনামুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান বিশিষ্টজনদের। আলিমাল রাজির রিপোর্ট। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। প্রায় 5 দশক যাবৎ পরিযায়ী পাখির পদচারণায় মুখর এই ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় 2014 সালে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। চলতি বছরও একই চিত্র। পাখপাখালি দেশের রত্ন,
আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ২৪তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি মেলা দেখতে ছুটে আসেন পাখিপ্রেমীরা। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে, তাদের লাইফস্টাইল, কোন দেশ থেকে কোন পাখিগুলো আসছে এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি দেখেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয়, আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা মানে। আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। অনেক পাখি হচ্ছে চিনি না, এখানে বন্য পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা সমর্থন এভাবেই কামনা করছি। পাখির প্রতি ভালোবাসা জাগানো এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এটি আমি মনে করি যে অন্যতম একটি উদ্যোগ। যতদিন না পাখিকে ভালোবাসবো, যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো, তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না। এই যে গণরুমের যেই শিক্ষার্থীরা ছিল আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে? যারা পাখির জায়গা দখল করেছেন সাজেক কিংবা সুশন দুর্গাপুরে, বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, স্ববিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখির চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমরা কাল পড়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাব, চল এখন আমরা চলে যাই। বুলবুলিকে ভালোবাসে। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এলইডি লাইটের প্রযুক্তি ব্যবহার করে অনেক উদ্যোক্তাই সফল হচ্ছেন অমৌসুমী ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহিরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারে নিশ্চিত করতে পারে নিরাপদ উপায়ে অধিক ফলন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আড়িয়ালখার শাখা নদীর তীরে শরীয়তপুর জেলার জয়নগর গ্রামের এই ড্রাগন বাগানটিতে অমৌসুমেও ফুল এসেছে। এই সময়ে ড্রাগন ফলের ফলনে বেশ আশাবাদী উদ্যোক্তা জহিরুল ইসলাম। এগুলো স্যার যে যত ফুল দেখতেছেন সমস্ত ফুলগুলো স্যার আমার এগুলো কিন্তু স্যার এলইডি লাইটের প্রভাব। সিজনের চাইতে বেশি ধরছে, প্রত্যেকটা ডোগা একটা করে ফুল আছে স্যার।
তবে ক্রমবিকাশমান ড্রাগন ফলের বাণিজ্যিক চাষে টনিক নামের এক শঙ্কার কথাও জানালেন তিনি। আমাদের দেশে স্যার এই ধরনের ড্রাগন বাজার ছেয়ে গেছে। গত বছর শেষের দিক দিয়ে কিছু ড্রাগন আসছিল, পরে অনেকেই বিক্রি করতে পারেনি, কিন্তু এই বছর প্রথম থেকেই সবাই এগুলি করতেছে। সবার দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট এক একটা ড্রাগন। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান এই উদ্যোক্তা। প্রত্যেকটা আপনার 15 ওয়াটের এলইডি লাইট, যেগুলো আমাদের দেশে নর্মাল যে এলইডি লাইটগুলো আছে না, এগুলো আমি স্যার 30 ওয়াটের লাইটও জ্বালাই দিচ্ছি, কিন্তু স্যার এটা আসে না। এটা কি এই প্রযুক্তির কল্যাণে? এটা প্রযুক্তির কল্যাণে। বিশ্বজুড়ে তৈরি হওয়া ড্রাগন ফলের বিশাল বাজারে প্রবেশ করতে প্রয়োজন কৃষিতে শুদ্ধ চর্চা নিশ্চিত করা। প্রযুক্তির কল্যাণে ড্রাগন খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, আবার একইভাবে এই প্রযুক্তির কুফলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়ছে। উদ্যোক্তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যদি দেখভাল করা না হয়, সঠিক তদারকি না হয়, তাহলে উদীয়মান এই ড্রাগন চাষের শিল্প সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়বে। শরীয়তপুরের জয়নগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। জয় দিয়ে বিপিএল সিজন 11-এর ঢাকা পর্ব শেষ করল খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়েছে 20 রানে। এ নিয়ে 3 ম্যাচ খেলে 3টি ম্যাচই হারল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 8 উইকেটে 173 রান করে খুলনা টাইগার্স। সর্বোচ্চ 32 রান আসে মহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে, 30 রান করেন নাইম শেখ। জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। দলীয় 41 রানে 6 উইকেট হারিয়ে বসে ঢাকা। সেখান থেকেই লড়াই করে অধিনায়ক থিসারা পেরেরা ঝোড়ো সেঞ্চুরি করলেও ম্যাচ জেতাতে পারেননি। 6 উইকেটে 153 রানে শেষ হয় ঢাকার ইনিংস। 6 রানে 3 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্সের ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেরেবাংলার প্রেসিডেন্টস বক্সে বসে ম্যাচ উপভোগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের মিরপুর স্টেডিয়ামে আসা উপলক্ষে বিকাল থেকে হোম অফ ক্রিকেটের নিরাপত্তা জোরদার করা হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, চলতি বিপিএল এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পেতে চেষ্টা করছে বোর্ড। উসমান খানের সেঞ্চুরিতে এ পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ দলীয় রান করে আসরের প্রথম জয় তুলে নিল চিটাগং কিংস। এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহীকে 105 রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের চিটাগং। প্রথমে ব্যাট করতে নেমে আসরে সর্বোচ্চ 219 রান করে চিটাগং কিংস। জবাবে ব্যাট করতে নেমে 114 রানে থামে দুর্বার রাজশাহী। তানভীর আহমেদের রিপোর্ট। মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 1 রানে প্রথম উইকেট হারায় চিটাগং কিংস। 0 রানে ওপেনার পারভেজ ইমনকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর উসমান খান ও ক্লার্কের 100 রানের পার্টনারশিপ বড় সংগ্রহের আভাস দেয়। ক্লার্ক 25 বলে 40 রান করে শিকার হন সোহাগ গাজীর। ক্লার্কের আউটের পরের গল্পটা পাকিস্তানি ব্যাটার উসমান খানের। মিরপুরের মাঠে ঝড় তুলে 48 বলে এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন তিনি। 13 বাউন্ডারি ও 6 ওভার বাউন্ডারিতে উসমানের ব্যাট থেকে আসে 123 রান। শেষ দিকে হায়দার আলীর 8 বলে 19 রানের ইনিংসে 5 উইকেটে 219 রান করে চিটাগং কিংস। এ আসরে এটি দলীয় সর্বোচ্চ স্কোর। আগের ম্যাচে 7 উইকেট নেওয়া তাসকিন আহমেদ 22 রান খরচায় 2 উইকেট নিয়েছেন। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আগের ম্যাচে বড় জয় পাওয়া দুর্বার রাজশাহী। 100 রান তুলতেই 6 ব্যাটারকে হারায় তারা।
ওপেনার মোহাম্মদ হারিস 15 বলে ইনিংস সর্বোচ্চ 32 রান করেন। রাজশাহীর আর কোনো ব্যাটার 20 অঙ্কের কোটা পার করতে পারেনি। 114 রানে অল আউট হয় রাজশাহী। চিটাগংয়ের হয়ে আরাফাত সানি ও আলিস আল ইসলাম 3টি করে উইকেট নেন। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চলে গেলেন বিশ্বের প্রবীণতম অলিম্পিক স্বর্ণজয়ী হাঙ্গেরির আগনেস কেলাটি, 103 বছর বয়সে জীবনাবসান। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার কৃষি সংবাদ। রংপুরের সবজির বাজারে দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শ্রমিক খরচ না ওঠায় অনেক কৃষক ক্ষেত থেকে সবজি উত্তোলন করছেন না। কৃষিজীবীদের লাভবান করতে বিশেষায়িত সবজি সংরক্ষণাগার স্থাপনের কথা ভাবছে কৃষি বিভাগ। মেরিনা লাভলির রিপোর্ট। চলতি শীত মৌসুমে রংপুরে শাকসবজির দাম ব্যাপক কমে গেছে। উৎপাদন মৌসুমে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শিম 5 টাকা, মূলা 2 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি 5 টাকা পিস, লাউ 15 টাকা পিস দরে পাইকারদের কাছে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। বাজার তো নেওয়া না, হাট ঘাটেও চলতেছে না, ব্যাপারই তো নাই। 6 টাকা কেজি কি হয়? এরা তুলবে আছে না হলো মন বেশি খাবে। আমাদের কাছে 5 টাকা নিতেছে, সে ওরা 10 টাকা বিক্রি করতেছে। যদি 8 টাকা থাকতো তারপরেও আমার কিছু সস্তায় হয়। কীটনাশকের দাম বেশি, কিন্তু আমার কাঁচামালের দাম কম। সবজিটা সবারই একসঙ্গে নামি গেছে, নামার কারণেই এই জিনিসটার দামটা কমে গেছে। শাকসবজি সংরক্ষণের স্টোর থাকতো তাহলে আমরা হয়তো বা স্টোরে রাখতে পারতাম, এখন পরে একটু দাম ভালো দামে বিক্রি করতে পারতাম। এবছর রংপুর জেলায় 22 ধরনের শাকসবজি উৎপাদন হয়েছে। আগাম জাতের শাকসবজিতে ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন কৃষক। তাই আগাম ও নাবিতে সবজি উৎপাদনের তাগিদ দিয়েছে কৃষি বিভাগ। রংপুরে যদি একটি বিশেষায়িত হিমাগার স্থাপন করা যায় তাহলে ভরা মৌসুমে সবজিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করে তারা একটা ভালো দাম পাবেন। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর জেলায় 13,150 হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 720 হেক্টরেরও বেশি জমিতে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ঝুলন্ত ব্রিজ, সুখী নীলগঞ্জ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, বার্গি লেক, বেড়াইন্না সহ রাঙামাটির সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন পর্যটন স্পটগুলো মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। দীর্ঘ বিরতির পর বাস্তবতায় স্থানীয় অর্থনীতিতে যেমন চাঞ্চল্য এসেছে, তেমনি বাড়তি রাজস্ব আদায়েও তৈরি হয়েছে সম্ভাবনা। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। পৌষের মাঝামাঝি আর ডিসেম্বরের শেষ ভাগে দেশজুড়ে পর্যটন খাতে এসেছে নয়া চাঞ্চল্য। এরই ধারাবাহিকতায় পাহাড়কন্যা খ্যাত রাঙামাটির দর্শনীয় স্থানগুলো মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। পাহাড় আর প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা এই খাতের বিকাশে পরিবেশ বান্ধব উন্নয়ন ও যথাযথ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেন। জায়গাটা অনেক সুন্দর, আমি এই পর্যন্ত 4 বার আসছি, আজকে 4তম। এখন পর্যটক ভালো আসতেছে, আমাদেরও ভালো বিক্রি হচ্ছে। আমার আজকে এখানে এসে বেশ ভালো লাগছে এবং আমি অনেক জায়গা দেখতে পেরেছি। সুন্দর রাখার জন্য আমাদের আরো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। জেলার বিভিন্ন উপজেলার পর্যটন স্পট সহ সাজেকের প্রায় 112টি রিসোর্ট কটেজের অধিকাংশই পর্যাপ্ত পর্যটক পাওয়ায় গতি এসেছে স্থানীয় অর্থনীতিতে। চলতি মাসে আমাদের টার্গেট আশা করছি 50 লাখ থেকে 60 লাখ টাকা অর্জিত করতে সক্ষম হবে। সার্বিক নিরাপত্তায় নিরবিচ্ছিন্ন কাজ করছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যহ পেট্রোল টিম বের করি, সকাল 8টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকে, যতক্ষণ ট্যুরিস্ট থাকে। ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত যে মূল্য রয়েছে বা সেবার মান যেটা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা
এই বিষয়গুলোর দিকে আমরা নজরদারি করি। রাজনৈতিক ও সাম্প্রদায়িক অস্থিরতা কাটিয়ে নভেম্বরের 1 তারিখ থেকে রাঙামাটি সহ 3 জেলায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা তুলে নেয় জেলা প্রশাসন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ও 5বারের অলিম্পিক চ্যাম্পিয়ন আগনেস কেলাটি 103 বছর বয়সে মারা গেছেন। 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে কেলাটি তার প্রথম স্বর্ণ জিতেছিলেন 31 বছর বয়সে। 1956 সালে মেলবোর্ন আসরে আরও 4টি স্বর্ণপদক জেতেন এই হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট। অলিম্পিকে তিনি পদক জেতেন মোট 10টি, যার 5টি স্বর্ণ। বুদাপেস্টে কেলাটির জন্ম 1921 সালে। 1940 সালে নিজের প্রথম হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু, বাদ জোহর এফডিসিতে জানাজা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তি করার পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ। পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। শরীয়তপুরে অবসমের ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইটের ব্যবহারে সফলতা। প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান উদ্যোক্তা। এবং বিপিএলে ওসমান খানের ঝোড়ো সেঞ্চুরিতে চিটাগং কিংসের প্রথম জয়। ঢাকা ক্যাপিটালসকে হারালো খুলনা টাইগার্স। ম্যাচ দেখতে স্টেডিয়ামে সেনা প্রধান। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।